শেখ হাসিনা যে ফিরে আসবে চলতি বছরেই ফিরে আসার যে একটা ঘোষণা তিনি দিয়েছেন এনডিটিভিকে, সেই ফিরে আসাটা আসলে কতটা সহজ, বা বাংলাদেশের কারো কাছে এরকম কোনো খবর আছে কিনা যে শেখ হাসিনা খুব দ্রুত ফিরবে? শেখ হাসিনা ফেরত আসবে একটা কথা আসছে, আপনি প্রশ্ন করছেন, কামাল ভাই বলছে যে হ্যাঁ হয়তো পরিবেশ হয়েছে। হ্যাঁ, পরিবেশ হইতে পারে, কারণ আপনি যদি ইয়ের কথা মনে থাকে, আব্দুল মোমেন সাহেব ওই যে আগে ছিল পররাষ্ট্রমন্ত্রী, উনি বিদেশ চলে গেছেন এই শেখ হাসিনার পতন হওয়ার 8 মাস পরে এখান থেকে বের হয়েছেন, এবং উনি পরিষ্কার বলছেন এখানকার প্রশাসনের সহায়তায় তিনি বের হয়েছেন। আওয়ামী লীগ করতে করতে পাবলিক এখন আওয়ামী লীগের ভক্ত হয়ে গেছে। বঙ্গবন্ধুর মতো নেতা আর এই বাংলা জমিনে আর জন্ম নিবে না। বঙ্গবন্ধু একবারই জন্ম নিছে, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। আমি সারা জীবন আওয়ামী লীগের কর্মী ছিলাম, আমি আওয়ামী লীগ করি। পুলিশে ধরে ভাই মিয়া, পুলিশে কি করবো মিয়া? আমরা পুলিশ ভয় পাই না, আওয়ামী লীগের নেতা কর্মীরা কোনো সময় পুলিশ ভয় পায় না। আজকেও যেমন প্রবাসে আমাকে সেই রিফিউজি হিসেবেই থাকতে হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি, কারণ দেশের মানুষের এই কষ্ট, এই দুঃশাসনের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করা, আজকে দেশের মানুষের যে অর্থনৈতিক কষ্ট, সেই কষ্ট দূর করা। তরুণ সমাজ আজকে কাজ পায় না, নারীদের উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন চলছে। জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন শুরু হয়েছে। জননেত্রী শেখ হাসিনার এবারের যে প্রত্যাবর্তন, এটা হবে বিশ্ব রেকর্ড। জননেত্রী শেখ হাসিনা বলেছেন আসবেন, মানে তিনি আসবেন, এতে কোনো যেন তেন হবে না, অবশ্যই তিনি আসবেন। তিনি মাথা উঁচু করে বীরের বেশে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন ভিডিওর বিশেষ অংশ, এখন চলে যাব মূল ভিডিওতে। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো, আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। চলেন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। শেখ হাসিনা যে ফিরে আসবে চলতি বছরেই ফিরে আসার যে একটা ঘোষণা তিনি দিয়েছেন এনডিটিভিকে, সেই ফিরে আসাটা আসলে কতটা সহজ, বা বাংলাদেশের কারো কাছে এরকম কোনো খবর আছে কিনা যে শেখ হাসিনা খুব দ্রুত ফিরবে? না, আমি এটা বলতে পারবো না কারোর কাছে খবর আছে কিনা, গোপনে কারোর কাছে খবর থাকতেও পারে, এটা তো আর আমার বলতে পারার কথাও না। আপনার সিনিয়র সাংবাদিক হিসেবে আপনাদের কাছে কোনো সময় ফোন? এটা সিনিয়র জুনিয়র কোনো ব্যাপার না ভাই, এটা উনি আসবেন কিনা উনি জানেন। তবে আপনি আমাকে বলতে আপনি আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে এটা আসলে সম্ভাব্য কি হতে পারে, আশাটা রাজনৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য হতে পারে, অথবা কি মানে এর আসার পর কি হতে পারে, এটা নিয়ে আলোচনা করতে পারেন। দেখেন, উনি আসবেন কি আসবেন না এটা আপনাকে কনফার্ম হওয়ার জন্য 31 ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ উনি বলেছেন যে এই বছরের মধ্যে আসবেন। 31 ডিসেম্বরের পরে তো এই বছর থাকবে না, কাজে আসলে উনি আগামী 5 মাসের মধ্যে আসবেন। এখন প্রশ্ন হচ্ছে আসবেন কিভাবে, অথবা আরেকটা প্রশ্ন হতে পারে আসলে পরে কি হতে পারে। এখন আসলে উনি আগে একবার বলেছিলেন, কিন্তু যখন ইউনূস সাহেব ক্ষমতা ছিলেন তখন বলেছিলেন যে উনি আশেপাশে আছেন, চট করে ঢুকে পড়বেন। তো এই চট আর শেষ হয় নাই। ওই চট মানে যে অল্প সময়, যে কোনো সময়, ওটা আমরা গত কয়েক মাসে দেখি নাই যে উনি চট করে ঢুকে পড়েছেন, অথবা ঢুকতেও পারেন, ঢুকে আবার চলে গেছেন, এটা হইতে পারে। ওইটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা সেরকম কিছু দেখিনি। এই দফায় উনি আসতে পারেন, আবার আসতে নাও পারেন, কিন্তু আসেন আর না আসেন, উনি যে কথাটা বলেছেন এটাকে আমি গুরুত্ব দিই। আগেরবার চেয়ে এবারটা গুরুত্ব দিচ্ছেন? হ্যাঁ, আগেটা গুরুত্ব দেন, এইবারটা গুরুত্ব দিচ্ছি কেন, অনেক সময় না মানুষ মানে আপনার কথা বলার সময় স্লিপ অফ টাং হয়ে যায়, অথবা আবেগে আপ্লুত হয়ে কিছু বলে ফেলা। কিন্তু যখন মানুষ একটা কিছু লেখে, তোর মধ্যে হিসাব নিকাশ করে লেখে, আবার লেখাটা একবার রিভাইজ দেয়, পরে বানান টানান দেখে, এরকম। ওনার যে ইন্টারভিউটা এনডিটিভি প্রচার করেছে, এটাকে লিখিত ইন্টারভিউ। আসলে এনডিটিভি ওনাকে প্রশ্ন পাঠিয়েছেন, উনি এটা লিখিত উত্তর দিয়েছেন। কাজে এটা ওনার চিন্তা ভাবনা করে বলা কথা। শেখ হাসিনার ভালো মন্দ নিয়ে আপনি যত কিছুই বলেন না কেন, আমি কিন্তু শেখ হাসিনাকে মূর্খ মনে করি না। ওনার উনি মেধাবী লোক, কোনো সন্দেহ নেই এতে। একটা লোক এত অপকর্ম করছেন টানা 10-15 বছর, তাই না? একদম মানে কিছুই না বুঝলে, কিছুই না জানলে এটা পারতেন না, করছেন তো। জনবিক্ষোভ না হলে, মানে সর্বাত্মক মানে মানুষের বিক্ষোভ না হলে আমাদের দেশের যে পলিটিক্যাল পার্টি, এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলি ছিল, এই পলিটিক্যাল পার্টির তো ওনাকে নামার অনেক চেষ্টা করছে, পারে নাই তো রে ভাই, শেষ পর্যন্ত পাবলিকের নামাইছে যায় না, তাই না? কাজেই এটা মানে ওনার এই মানে মেধাটা উনি কোন জায়গায় ব্যয় করছেন ওনার ব্যাপার, কিন্তু ওনার মাথায় বুদ্ধি আছে, এবং এই বুদ্ধি খাটে উনি একটা কথা বলছেন। এই কথার রাজনৈতিক গুরুত্ব আমি মনে করি অনেক কীভাবে বলি আপনাকে। প্রথমত আমি যেটা মনে করি যে এর মাধ্যমে তার দলের যে নেতাকর্মী যারা আছে তাদের মধ্যে এক ধরনের, এটাকে কি বলবো, এক ধরনের এনার্জি, এক ধরনের
এটা তৈরি হবে, এতে আমার কোনো সন্দেহ নেই। এর আবার নেতিবাচক দিকও আছে। এনার্জির ঠেলায় কেউ হয়তো লাফায় রাস্তায় চলে আসবে, এসে পুলিশের দুটো পেদানি খাবে, অথবা একটা মামলা হবে, আবার তার ফ্যামিলি কিন্তু একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়বে। এটা হলো একটা নেতিবাচক দিক। ইতিবাচক দিক হলো তারা ডিসেম্বর পর্যন্ত এই এনার্জিটা তাদের মধ্যে লালন করবে। তারা ডিসেম্বর পর্যন্ত ভাববে যে হয়তো আমার নেত্রী আসবে। দেখেন, প্র্যাকটিক্যালি চিন্তা করলে শেখ হাসিনার আইসা, বাংলাদেশে আইসা আবার নতুন করে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার মতো বয়স ওনার নাই। আসলে বয়স একটা ফ্যাক্টর। আপনি যত পাওয়ারফুল লোক হন, ট্রাম্পের জন্য কিন্তু বয়স ফ্যাক্টর। কাজেই ওনার সেই অ্যাবিলিটি আছে বলে আমি পার্সোনালি মনে করি না। আপনি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেশ প্রশংসা করছেন দেখলাম, মানে আওয়ামী লীগ সভানেত্রী প্রশংসা করার মতো কাজ তিনি করেছেন বলে তিনিও বলেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু ধরেন এই যে তিনি বাংলাদেশে আশ্রিত, মানে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, তিনি ভারতে আশ্রিত কেন? তাহলে কি নাগরিক তিনি ভারতের? উনি সেখানে গেস্ট হিসেবে আছেন। আশ্রিত মানে আবার কি? আশ্রিত মানে তো যার কোনো সহায় নাই, সম্বল নাই, তিনি সেখানে দিনহীন ভাবে আছে না। বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিরাপত্তা দিতে পারেনি বলে একটি গেস্ট কান্ট্রিকে আমি বলি প্রতিবেশী রাষ্ট্র তাকে অতিথি হিসেবে অতিথিশালায় রেখেছে। কোনো আশ্রিত তো না। আশ্রিত শব্দটা খুবই খুবই আপত্তিজনক আমার কাছে। না, আপনি তো আশ্রিত না। পলাতক শব্দ, আপনি তো এটার জন্য মুখিয়ে আছেন, এর আগেও বলেছেন। পলাতক কাকে বলে আপা? বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের বিমানে করে নিরাপদ স্থানে সরে যাওয়াকে পলাতক বলে? তাহলে ঠিক আছে, পলাতক। আপনার কথা হচ্ছে মোকাবেলা করেন না, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে হিসাবে আছেন, মানে আইনিভাবে মোকাবেলা করে নাই। মানে যেই বিচারালয়ে বিচারপতি নির্ধারিত হয় টোকাইদের মাধ্যমে, যেই বিচারপতিদেরকে হত্যা করার জন্য তাদেরকে পেটানো হয়, তাদেরকে বলে যে সবাইকে এখান থেকে সরে যেতে হবে, সেই বিচারালয়ের বিচার করবে? সেই বিচারালয়ের আবার বিচার, এইগুলোর সেখানে বিচারের কি আপনি আমাকে বলেন সেই বিচারালয়ের বিচার যখন হয়? বলছেন যে অবৈধ বাংলাদেশিদেরকে আখ্যা দিয়ে তিনি তাদেরকে বাংলাদেশে পুশ ব্যাক করবার কথা বলছেন এবং দাবি করছেন 10,000 পুশ ব্যাক করা হয়েছে। মানে এরকম অবস্থা, কোন রাষ্ট্রে যদি অন্য কোন রাষ্ট্রের অবৈধ নাগরিক থাকে, সেই রাষ্ট্র কি ব্যবস্থা নেবে সেটা তো অন্য আলোচনা হয়ে গেল। এটা ইমিগ্রেশন ল নিয়ে কথা বলছেন আপনি। ইন্ডিয়ার ইমিগ্রেশন ল নিয়ে কথা বললে আমি আপনার সাথে কথা বলতে পারি। এটা তো ইমিগ্রেশন ল এর আন্ডারে পড়ে। এখানে তো আমি রাজনীতি দেখি না। কোন আন্তর্জাতিক মানবাধিকার আমেরিকাতে যদি ট্রাম্প প্রশাসন বলে মেক্সিকোর বর্ডার দিয়ে যারা অবৈধভাবে এসেছে তাদেরকে আমি বের করে দিব, এটা কি পলিটিক্যাল কথা হলো? এটা তো তার ইমিগ্রেশন ল অনুযায়ী কথা বলেছে। ইংল্যান্ডে মানে শুভেন্দু অধিকারী আইনি ভাষায় কথা বলছেন, এমনকি ভারতের আইন, ভারতের মানবাধিকার কর্মীরা এটার প্রতিবাদ করছেন। না, শুভেন্দু অধিকারী যদি বলেন যে কেউ যদি তার দেশে অবৈধভাবে থাকে তিনি তাদেরকে বের করে দেবেন, যদি তিনি দায়িত্ব নিয়ে সে কথা বলেন, এটাকে তো আমার পিওর ইমিগ্রেশন ল এর আন্ডারে কথা বলে মনে হয়। সেই ইমিগ্রেশন ল এরকম যে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো, এটা ইমিগ্রেশন ল এর অধীনে পড়ে। না, সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর ব্যাপারটা যারা যেই কথাটা আপনি বলছেন পুশ ইন আর পুশ আউট, আপনি মনে জানেন না। নড়াইল থেকে একটা ফ্যামিলি, তারা মূলত আসলে বাংলাদেশের, তারা ওইখানে চিকিৎসার জন্য গেছে, কারণ তাদের টাকা পয়সা তেমনটা ছিল না। কলকাতা তারা এসে পুরো স্টোরিটাকে জানেন, তারা বাংলাদেশেরই মানুষ। এখন যাওয়ার সময় তারা বাংলাদেশের মানুষ হলেও পাসপোর্ট যতক্ষণ আপনার কাছে না থাকবে, আইডেন্টিটি তো আপনি প্রমাণ করতে পারবেন না। ফ্যাক্টটাকে জানেন। এই পৃথিবীতে তো পুশ আউট পুশ ইন এগুলো নতুন কোনো ঘটনা না। এখন শুভেন্দু অধিকারী তার যে বক্তব্য দিয়েছেন, আমি পুরো বক্তব্যটা আসলে শুনি নাই, বাট আমি আপনার মতো এরকম শুনেছি তিনি এই বক্তব্য করছেন, সেই মন্তব্য করেছেন। বাট আমার কথা হচ্ছে যে তিনি যদি তার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যদি আইনের মধ্য থেকে কিছু বলেন, সেটা তিনি বলতে পারেন। বাংলাদেশ তো পাল্টা কথা বলছে যে আমরা ওইটা বের করে দিব। 26 লক্ষ ভারতীয়র কথা বলা হচ্ছে, জীবনে কোনোদিন প্রমাণ পেয়েছেন সেটার কথা বলেন। 26 লক্ষ ভারতীয়কে নাকি বের করে দেওয়া হবে। 26 লক্ষ ভারতীয়ই নেই, কিন্তু বের করে দেবে। তো সেগুলো নিয়ে কথা বলেন না কেন? মানে আপনি এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের একটা অংশ যে প্রতিদিন বলে দিল্লি না ঢাকা, দিল্লি, কারিনা কাপুরের মৃত্যু হয়েছে বলে দিল্লি না ঢাকা, কিন্তু তাকে চিকিৎসা করতে পাঠিয়েছে চেন্নাইতে। এ কেমন অদ্ভুত কথাবার্তা! এত অভিযোগ করছেন, এত কিছু বলছেন, কিন্তু চিকিৎসা করতে আবার কারিনা কাইসারকে আপনি পাঠাচ্ছেন চেন্নাইতে। মানে আপনি বলতে এরা পাঠাচ্ছে চেন্নাইতে। লজ্জা হওয়া উচিত।
ডিজেল আনছে ইন্ডিয়া থেকে, জি সার আনছে ইন্ডিয়া থেকে। হুম লজ্জা হওয়া উচিত। জি মানে ইন্ডিয়ায় বসে হয়তো মানে আপনাদের নেতাকর্মীরা ইন্ডিয়ায় আছেন বলেই মানে আপনাদের ভাষাটা আর অন্যদের ভাষাটা একটু ভিন্ন হয়ে দাঁড়াচ্ছে। মানে না, ইন্ডিয়াতে এমনকি আছে বলি না, ভারতের আমি যখন মানবাধিকার কর্মীরাও এই আমি pushback-এর এই মুহূর্তে সমালোচনা শুনেন, আমি এই মুহূর্তে ইন্ডিয়াতে আছি বটে, আমি যখন ইংল্যান্ডে ছিলাম আপনার কি মনে হয় আমার এই কথা আপনি চেঞ্জ বলছেন হবে? না, আপনি যেটা বলছেন সত্যি না, সেটা তো শিশু সবটাই নেতৃত্বের সত্যি। কথা বলছি। প্রিয় দর্শক, আজকের ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনিতে অল দিয়ে রাখুন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আল্লাহ হাফেজ।